আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মঙ্গলবার নবনির্বাচিত এমপি ও মন্ত্রিসভার শপথ ঘিরে প্রস্তুতি। ভারত, পাকিস্তান সহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ। ৩০ আসনে ভোট পুনর্গণনার দাবি ১১ দলীয় জোটের ইসিতে আবেদন। রংপুর ৩, ৪ ও ৬ আসনের বিএনপি প্রার্থী ও ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করবে জামায়াত। বিভিন্ন জায়গায় হামলার অভিযোগ, নিন্দা জানালেন আমির। এবারের ভোট শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক হয়েছে মূল্যায়ন ইউরোপিয়ান ইউনিয়নের। গণতন্ত্রের পথে যুগান্তকারী পদক্ষেপের আশাবাদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা এই বিজয়কে গণতান্ত্রিক উত্তরণের পথে ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেন। বলেন, জনগণের এই রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার প্রত্যাশা, তারেক রহমানের প্রজ্ঞা ও জনকল্যাণমুখী চেতনা দেশকে স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। যাচ্ছি তার কাছে। বিজয়, তারেক রহমানের আজকের কার্যক্রম নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, সে বিষয়ে বিস্তারিত জানতে চাই। অনেক সকাল থেকেই জানাচ্ছিলাম যে তারেক রহমানের আজকে একটি হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি গণমাধ্যম কর্মীদের সাথে একটি মতবিনিময় সভা, পাশাপাশি প্রতিক্রিয়াও জানাবেন। যেহেতু গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন তিনি এবং ২১২টি আসনে জোট সহ ২১২টি আসনে কিন্তু তিনি জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং এছাড়াও যদি বলি যে সকাল থেকেই কিন্তু বিএনপি অফিসের সামনে আমি ছিলাম। সকাল নাগাদ কিছুক্ষণ আগে তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন এবং আমি জানি যে আর আধা ঘন্টার মধ্যে হয়তো তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টাল উদ্দেশ্যে রওনা দিবেন। এছাড়াও যদি একটু বলে রাখতে চাই যে এবারে নতুন বাংলাদেশে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে একটি মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে এবং যেখানে ৪০ থেকে ৫০ জনের একটি মন্ত্রিসভা হবে এমনটাই আমরা জানতে পেরেছি। এবং সেই মন্ত্রিসভায় কিন্তু জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি তরুণ যারা রাজনীতিবিদ রয়েছে, যারা তরুণ রাজনীতিবিদ, তাদেরও একটি ভালো প্রাধান্য থাকবে এমনটাই আমরা জানতে পেরেছি। এছাড়াও যদি বলি যে এবারের মন্ত্রিসভায় ধারণা করা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং স্থায়ী কমিটির সদস্যকে আব্দুল মঈন খান স্পিকার এবং মির্জা আব্বাসকে যোগাযোগ মন্ত্রণালয় এবং সালাউদ্দিন আহমেদকে স্থায়ী সরকার মন্ত্রণালয়, আমির খুসরু মাহমুদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয় এবং নম এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে। এছাড়াও মন্ত্রী পরিষদে বিবেচনায় থাকছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং ইকবাল হাসান মাহমুদ টুকু, পাশাপাশি দলের স্থায়ী কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খানকেও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে। নতুন মন্ত্রিসভায় কিন্তু নতুনদের মুখও আমরা দেখতে পাবো এমনটাও আমরা আভাস পেয়েছি। এছাড়াও যদি বলি যে সম্ভাব্য যেমন রুহুল কবির রিজভী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হতে পারে এবং এছাড়াও চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং দলের চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বিবেচনায় আছেন। তবে এটি আসলে সম্ভাব্য নিশ্চিত করে যে এখন বলা যাচ্ছে যে এরাই থাকবে বা এরাই নিশ্চিতভাবে হবে, কিছু পরিবর্তন হতে পারে। পাশাপাশি নতুন যারা যুগপথ আন্দোলনে শরিক হয়েছে তারেক রহমানের বক্তব্যে আমরা যেমনটি জানি যে নতুন যারা আছে, যারা নতুন করে দলের যোগ হয়েছেন, যারা জয় লাভ করেছেন, তাদেরকেও মন্ত্রিসভায় রাখা হবে। এছাড়াও যদি বলি যে আগামী সোমবার অথবা মঙ্গলবার নাগাদ কিন্তু শপথ গ্রহণের কথা রয়েছে এবং যেদিন আসলে যারা স্থানীয় মন্ত্রী হিসাবে যারা আসলে এমপি হিসাবে অথবা অর্থাৎ সংসদ সদস্য হিসাবে যারা শপথ গ্রহণ করবেন ওই দিনই কিন্তু প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভারও শপথ গ্রহণ করা হবে। অনেক
আসিফুল করিম বিজয় যুক্ত ছিলেন গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে থেকে, জানাচ্ছিলেন সেখানে সবশেষ অবস্থা সোম অথবা মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমির এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। একই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। তিনি বলেন, সংস্কারের পক্ষে গণরায় এসেছে, অধিকাংশ মানুষ আর পুরনো ব্যবস্থায় ফেরত যেতে চায় না, আর এই কারণেই গণভোটে জয়যুক্ত হয়েছে। গণভোট 16 বছরের অনাচারের বিরুদ্ধে জন আকাঙ্ক্ষার প্রতিফলন। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা এবং অঙ্গীকার থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলেও মন্তব্য করেন আলী রিয়াজ। বলেন, আলাপ আলোচনা এবং ঐক্য বজায় রেখে সবার জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত। জানান, নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন, একটি জাতীয় সংসদ এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। ক্ষমতাসীন দল এবং জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে প্রতিনিধিত্বকারী দলসমূহ এবং সংসদের বাইরেও যেসব রাজনৈতিক দল আছেন তাদের সকলের প্রতি আহ্বান হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট এবং গণভোটের গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 297 আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশ করা হয়। গ্যাজেটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা মাতার নাম, ঠিকানা প্রকাশ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সারা দেশে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের উপরে জাতীয় গণভোট। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন 297 আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। সব আনুষ্ঠানিকতা শেষে 297 আসনের গ্যাজেট ঘোষণা করল নির্বাচন কমিশন। দর্শক, নির্বাচিত সংসদ সদস্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 17 পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে। এই 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। এই শপথ গ্রহণের পরে বিভিন্ন এই নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন এবং এই যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার তখন এই ঘটনাটি জানিয়ে দেবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাবাদক। মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী